আমরা এখানে একটু বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব যে বলগুলো আসলে সাধারণত কত প্রকার হয়ে থাকে। প্রথমেই দেখেন এখানে দেখা যাচ্ছে স্পর্শ ও অস্পর্শ বল। স্পর্শ বল, যে বলটা স্পর্শ করা ছাড়া দেওয়া যায় না। সহজ এক্সাম্পল, কাউরে কষায় থাপ্পড় মারবেন, হাত গাল একসাথে হইতে হবে, স্পর্শ বল। অস্পর্শ বল, যে বলটা স্পর্শ করা ছাড়াই প্রয়োগ করা যায়। কিরকম? পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে, এদের মধ্যে একটা কি বল আছে? মহাকর্ষ বল আছে। এটা কি স্পর্শ বল? না, এটা অস্পর্শ বল। আবার ধরেন আপনার চৌম্বক ক্ষেত্রের মধ্যে, ধরুন একটা চুম্বকের ধারে কাছে লোহাকে আনছেন, লোহা আকর্ষিত হচ্ছে চুম্বকের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে বল সেটা কিন্তু স্পর্শজনিত বল না, সেটা কি হয়ে যাচ্ছে? অস্পর্শ বল হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনেশনটা দেখে ফেলি, স্পর্শ করা ছাড়া যে বল প্রয়োগ করা যায় না তাকে বলে স্পর্শ বল, আর স্পর্শ করা ছাড়া যে বল প্রয়োগ করা যায় তাকে কি বলা হয়? অস্পর্শ বল বলা হয়। ওকে, এরপর আসি সাম্য বল ও অসাম্য বল। সাম্য বলটা কি? ধরুন সাধারণভাবে কোনো একটা বস্তুর উপরে আসলে একটা বল কাজ করে না, একটা বস্তুর উপরে সবসময় একাধিক বল কাজ করে। তাহলে একাধিক বল কাজ করে যদি বলগুলোর লব্ধি শূন্য হয়ে যায়, বোঝার চেষ্টা করি, একাধিক বল কাজ করতেছে, বলগুলোর লব্ধি শূন্য হয়ে গেছে, তাহলে লব্ধি যদি শূন্য হয়ে যায় কোনো ত্বরণ থাকবে না, তার মানে জড়তার পরিবর্তন হবে না। সুতরাং যদি সবগুলা বলের লব্ধি মিলে শূন্য হয়ে যায়, একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, বলগুলোকে কি বলে? সাম্য বল বলে। তাহলে সাম্য বল যখন থাকবে তখন অ্যাকচুয়ালি বস্তুর ত্বরণ হচ্ছে না, লব্ধি শূন্য হচ্ছে, তার মানে জড়তার পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে জড়তার পরিবর্তন হয় না। এখন যদি একাধিক বলের লব্ধিটা শূন্য না হয়ে অশূন্য হয়, একাধিক বলের লব্ধি অশূন্য হলে বলগুলোকে আমরা কি বলবো? অসাম্য বল বা সাম্যতাবিহীন বল বলবো। এই ক্ষেত্রে বস্তুর অ্যাকচুয়ালি কি হবে? জড়তার পরিবর্তন হবে। অসাম্য বলের বেলায় বস্তুর জড়তার পরিবর্তন হয়, বস্তুর জড়তার পরিবর্তন হয়। এখন আমরা এখানে একটু সাম্য বল অসাম্য বলের এক্সাম্পলটা একটু দেখব। দেখেন এখানে অলরেডি একটু আগে যেটা পড়লাম সেটাই লেখা আছে, সাম্য বলের জড়তার পরিবর্তন হয় না, অসাম্য বলে জড়তার পরিবর্তন হয়। তাহলে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিব, একটু বোঝানোর জন্য এক্সাম্পল ক্রিয়েট করি, চলেন। ধরুন আমি একটা বস্তু নিব, এখানে প্রথমে একটু সাম্য বলের ধারণা থেকে, ধরুন এটা একটা তল, এটা একটা সারফেস বা তল, এই তলের উপরে আমরা একটা বস্তু রাখি, এই তলের উপরে একটা বস্তু রাখলাম, ধরুন এটা একটা বস্তু। এখন এই বস্তুর উপরে আমি দুটো বল দিব, একটা বল দিব ডান দিকে, তাহলে ডান দিকে যে বলটা দিলাম F1, এই বলটা F1 ভেক্টর আকারে লিখি 100 i ক্যাপ। তাহলে F1 ভেক্টরটা 100 i ক্যাপ, বলটা আমরা ডান দিকে দিচ্ছি, তাহলে x অক্ষের ধনাত্মক দিক হলে কি হয়? প্লাস i ক্যাপ হয়। আর একইভাবে উল্টো দিকে একই পরিমাণ একটা বল দিলাম, F2 ভেক্টর সমান -100 i ক্যাপ। তাহলে লব্ধি যে বলটা সামেশন অফ F ইকুয়ালস টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, তার মানে 100 i ক্যাপ মাইনাস 100 i ক্যাপ। তাহলে এটা একটা নাল ভেক্টর পাবো আমরা। তাহলে লব্ধি বলটা হচ্ছে নাল ভেক্টর দিচ্ছে। ধরে নেই এই বস্তুর ভর, এই যে বস্তুটা আছে, বস্তুর ভর m সমান 20 কেজি। তাহলে বস্তুটার উপর লব্ধি বল যেহেতু 0, ত্বরণ a ভেক্টর সমান সামেশন অফ f ভেক্টর, লব্ধি বল ডিভাইডেড বাই ভর m, তাহলে 0 ডিভাইডেড বাই 20, তাহলে এটা 0ই থাকবে। তাহলে বস্তুটার কোনো ত্বরণ হচ্ছে না, তার মানে বস্তুর জড়তার পরিবর্তন হচ্ছে না। কারণ ত্বরণ না হওয়া মানে কি? ত্বরণ না হওয়া মানে হচ্ছে বস্তুর বেগের পরিবর্তন হয়নি। তাহলে স্থির থাকলে বস্তু স্থিরই আছে, গতিশীল থাকলে বস্তু
সুষম দ্রুতিতে সরল পথেই চলতে থাকবে। আসবো গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলী যখন আমরা আলোচনা করব তখন এই প্রত্যেকটা জিনিস আমি আবার ডিসকাস করব। এখন আমরা যদি অসাম্য বলের কনসেপ্টে আসি, একটা হচ্ছে সাম্য বল আর একটা সাম্যতাবিহীন বল বা অসাম্য বল। আমি আবারও আরেকটা বস্তু এখানে আঁকবো। সো চলুন এখানে আমরা একটা বস্তু আঁকি, অন্য আরেকটা বস্তু। সো এই 20 কিলোগ্রাম ভরের বস্তুটাকে আমরা চিন্তা করি যে এখানে একইভাবে 20 কিলোগ্রাম ভরের বস্তুই আছে, এখানে m ইকুয়ালস টু 20 কিলোগ্রাম। সো এই বস্তুটার ভরও 20 কিলোগ্রাম, m সমান 20 কিলোগ্রাম। কিন্তু এখন যে বল দুটো প্রয়োগ করা হবে, ডান দিকে বলটা দিলাম F1 ভেক্টর ইকুয়ালস টু 120 আই ক্যাপ, আর F2 ভেক্টর এটা বাম দিকে, এটাকে বলি -80 আই ক্যাপ। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা যে দুটো বল প্রয়োগ করেছি এই দুটো বল পরস্পর সমান না, বল দুটো পরস্পর অসমান, বিপরীত দিকে কাজ করতেছে এবং অসমান দুইটা বল। তাহলে লব্ধি যে বলটা সামেশন অফ এফ, লব্ধি বল এফ ভেক্টর সমান F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। তাহলে F1 ভেক্টর 120 আই ক্যাপ, F2 ভেক্টর হচ্ছে -80 আই ক্যাপ। তাহলে আমরা এখানে 40 আই ক্যাপ পাবো লব্ধি বলটা। তাহলে লব্ধি বল 40 আই ক্যাপ হলে ত্বরণ এ ভেক্টরটা হবে সামেশন অফ এফ ভেক্টর ডিভাইডেড বাই ভর এম। সামেশন অফ এফ ভেক্টর মানে 40 আই ক্যাপ, ভর এমটা হচ্ছে আমাদের এখানে 20 কিলোগ্রাম, তাহলে 2 আই ক্যাপ। সো ডান দিকে তাহলে বস্তুটার ত্বরণ হবে, তার মানে ওই বস্তুটার কিন্তু বেগ বাড়তেছে, ত্বরণ হচ্ছে, জড়তার পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা গাণিতিকভাবে দেখছি যে সাম্য বলে জড়তার পরিবর্তন হয় না, অসাম্য বলে জড়তার পরিবর্তন হয়। এখন সাম্য বলটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা এইখানে আর একটা গাণিতিক সমস্যা করব, এটা একটা একেবারে কমন সমস্যা। ছবির ফ্রেম যে ঝুলে থাকে, এই ছবির ফ্রেমটার উপরে যে রশি দুইটা থাকে, রশি দুইটা যে বল দেয় তাকে আমরা টান বল বলি। যদিও আজকে আমি টান বল নিয়ে টানাটানি করব না, টান বলের টানাটানি পরের লেকচারগুলোতে ব্যাপকভাবে হবে ইনশাল্লাহ। সো আজকে শুধুমাত্র আমরা একদম ভেরি বেসিক কিছু জিনিসপত্র বোঝার চেষ্টা করি। যে আপনি একটা রশি দিয়ে এইখানে এ বিন্দু থেকে এবি এসি এই দুইটা রশির দৈর্ঘ্য সমান, সমান দৈর্ঘ্যের দুটো রশি দিয়ে একটা বস্তু যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থটা দেওয়া নাই, এই বস্তুর ভর কত? 10 কিলোগ্রাম ভর। 10 কিলোগ্রাম ভরের একটি ছবির ফ্রেমকে সমান দৈর্ঘ্যের দুটি সুতার সাহায্যে পাশের চিত্রের ন্যায় ঝুলানো আছে। প্রতিটি সুতার দৈর্ঘ্য এবি এবং এসির দৈর্ঘ্য সমান। তাহলে এবি এসিতে টান বল কত বের করতে বলছে। তাহলে চলুন এই প্রবলেমটাকে আমরা যদি ইন জেনারেল একটু চিন্তা করি। ইন জেনারেল চিন্তা করলে প্রবলেমটাকে ধরুন এটা হচ্ছে ছবির ফ্রেমটা, ছবির ফ্রেমের ঠিক মাঝখান থেকে ওজন কাজ করে। ওজন কাজ করবে কোন দিকে? ওজন সোজা নিচের দিকে কাজ করে, এটা ডাব্লিউ। খুবই ভালো কথা। তাহলে ওজনটাকে ব্যালেন্স করে রাখা হয়েছে। এই বস্তুটা কি নড়ে চড়ে না, তো বস্তুটা এখানে নড়তেছে চড়তেছে না, তার মানে এখানে অবশ্যই বলের সাম্য এস্টাবলিশড হয়ে আছে। তাহলে যদি বলের সাম্য এস্টাবলিশড হয়ে থাকে, আমি সুতাগুলো আগে আঁকি। দেখেন এখানে একটা সুতা আছে, এখানে একটা সুতা আছে, দুটো সুতা আছে, এই যে বিন্দুটা। তাহলে ওজন ডাব্লুটাকে ব্যালেন্স করতে হবে, নাকচ করতে হবে। তাহলে ওজন ডাব্লুকে ব্যালেন্স বা নাকচ করতে হলে এই দিকে একটা টান বল টি আছে, এই দিকে একটা টান বল টি আছে। ওজন ডাব্লুটা অ্যাকচুয়ালি ব্যালেন্স হচ্ছে দুটো টান বল টি এর লব্ধির দ্বারা। সো এখানে আমাদের ওজনটা এই যে ধরেন এইভাবে যদি সোজা নিচে দিকে কাজ করে, দেখেন দুটো টি কাকে ব্যালেন্স করতেছে? ওজন ডব্লুকে ব্যালেন্স করতেছে। এখন আমি এইটার সলিউশনটা দুই ভাবে করা যায়। তাহলে আমরা প্রথম পদ্ধতি 1, আমরা প্রথম যে পদ্ধতিটা এটাকে সলভ করতে চাই সেটা হচ্ছে আমি এখানে বলগুলির উপাংশে ভাগ করে নিব। এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা,
এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে খেয়াল করি, এই টি এর এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে, এই টি এরও এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, টি এর এই বরাবর যে উপাংশটা কাজ করতেছে সেটা হচ্ছে টি কস থিটা। তাহলে এইখানে একটা টি কস থিটা আসলো, আবার এটা থেকে আর একটা টি কস থিটা আসলো, দুটো টি কস থিটা আসলো। ডান পাশে এটা তাহলে টি সাইন থিটা, এইখানেও এটা টি সাইন থিটা। তাহলে দেখেন তো দুটো টি কস থিটা অ্যাকচুয়ালি ওজন ডাব্লিউটাকে ব্যালেন্স করতেছে। তাহলে 2t cos থিটা ইকুয়ালস টু ওজন ডব্লিউ, বা টি ইকুয়ালস টু ডব্লিউ বাই 2 cos থিটা। এখন আমি যদি কোনোভাবে থিটার মান জেনে যাই তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি ডব্লিউ তো জানি, ডব্লিউ সমান এম জি, এম কত 10 কেজি, জি 9.8, আমার দরকার cos থিটার মান। তাহলে আমি এখন এই ট্রায়াঙ্গেলটা, এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল, এটা থেকে ইজিলি থিটার মান বের করতে পারবো। চলেন তাহলে দেখি আমরা একটু এখানে পয়েন্টগুলোকে যদি পিন পয়েন্ট করি, আবারও এ বি সি পয়েন্টগুলোকে পিন পয়েন্ট করব। আমার এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আমি এখানকার পয়েন্টটাকে বলি ডি। তাহলে আমি একটু চিত্রটা ডান পাশে বড় করে আঁকি আপনাদের বোঝার সুবিধার্থে। চলেন চিত্রটাকে একটু বড় করে আঁকতেছি আমি। এ বি সি ডি। এখন দেখেন এই যে বিসিটা, যে এই বিসি এর দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে বিডি 10 সেন্টিমিটার, ডিসি 10 সেন্টিমিটার। এরপর দেখেন এই জায়গায় এই দৈর্ঘ্যটুকু 8 সেন্টিমিটার, তার মানে এডিটা হচ্ছে আসলে 8 সেন্টিমিটার। এইবার আমার জানার দরকার হচ্ছে এইখানকার থিটাটা, এই যে এই থিটাটা, এই থিটাটা, তাহলে এইটা থিটা আমার। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এ বি ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে 8 আর 10 অতিভুজটা রুট ওভার 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এ বি ইকুয়ালস টু রুট ওভার 164। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান এখানে এই থিটার জন্য ভূমি কোনটা, এই থিটার জন্য ভূমি কি বিডি, এই ভুল করেন না, এই থিটার জন্য ভূমি কোনটা, কোন সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। অলস মাথায় রাখবো, কোণের সাথে লাগোয়া ছোট বাহুটা ভূমি, কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এইখানে এই থিটার জন্য ভূমি কি এডি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত এবি, তাহলে এডি কত পেয়েছি, এডি 8 সেন্টিমিটার, এবি রুট ওভার 164। তাহলে আমার এম জি বাই 2 cos থিটা, এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, 2 cos থিটা, 2 ইন্টু cos থিটা হচ্ছে 8 বাই রুট ওভার 164। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে যদি ক্যালকুলেট করি, আলটিমেটলি আপনারা একটু ক্যালকুলেশনগুলো আপনারা একটু বুঝে শুনে করবেন। মানে আমি অনেক সময় যখন এই ক্লাসগুলো নেই লাইভে, তখন দেখা যায় যে আমার হয়তো বা ক্যালকুলেশনগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে না, ভুল হতেই পারে, আমি হিউম্যান বিং। সো আপনারা ক্যালকুলেশনগুলো করবেন। আমার ক্যালকুলেশনে এখানে মানটা আসতেছে 78.438, 78.438 নিউটন। সো এটা হচ্ছে আমাদের তাহলে কি, এই যে খেয়াল করেন কি বল, সুতার টান বল, যে সুতায় কতটুকু টান বল, প্রতিটি সুতায় কতটুকু টান বল আছে সেটা আমরা পেয়ে গেলাম। এটা ছিল পদ্ধতি 1। এখন আমরা সেম ম্যাথটা যদি সেকেন্ড পদ্ধতিতে করতে চাই, আরেকটা পদ্ধতিতে করতে চাই, চলেন দেখি পদ্ধতি 2। পদ্ধতি 2, অনেকেই সামান্তরিক সূত্র দিয়ে জিনিসটা করতে চান। সো পদ্ধতি 2টা হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার করা। তাহলে যদি আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে এই ম্যাথটাকে আবার করতে চাই, দেখেন গল্পটা হচ্ছে দুটো টি, এটাও টি,
এটাও টি, দুটো টি কাজ করতেছে, একটু মানে হচ্ছে হেলে গেছে একটা টি, পুরা সিমেট্রিক হয় নাই, করে নিচ্ছি। এই যে দুটো টি আছে, অ্যাকচুয়ালি একবারে না আঁকলে এগুলা মানে হচ্ছে ঝামেলা করে। এইটা একটা টি, এইটার একটা টি, নাইস। ওজন ডাব্লিউ এখানে কাজ করতেছে। এই যে দুটো টি আছে, এই দুটো টি এর মাঝখানের কোণটা এটা থিটা আর এটা থিটা, তাহলে দুটো টি এর মধ্যবর্তী কোণ কত? দুটো টি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, এবং লব্ধি বলটা তাহলে কাজ করে এফ, সোজা এই বরাবর লব্ধি বল কাজ করবে। লব্ধি বল কাজ করবে আমাদের সোজা এই বরাবর, এটা লব্ধি বল এফ। তাহলে লব্ধি বল এফ ইকুয়ালস টু কত? লব্ধি বল এফ ইকুয়ালস টু রুট ওভার টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু টি ইন্টু কস 2 থিটা। তাহলে রুট ওভার 2t স্কোয়ার প্লাস 2t স্কোয়ার কস 2 থিটা। তাহলে আমরা এখানে রুট ওভার 2t স্কোয়ার যদি কমন নেই, 1 প্লাস কস 2 থিটা। এখন 1 প্লাস কস 2 থিটা মানে আসলে কত? দেখেন, আমরা কস 2 থিটার যে সূত্র জানি, এটা হচ্ছে ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে 1 প্লাস কস 2 থিটা, এটা আমাদেরকে দিবে 2 কস স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কস 2 থিটা আমাদেরকে দিবে 2 কস স্কোয়ার থিটা, 2t স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি কিন্তু 2t কস থিটাই পাচ্ছেন। তাহলে সামান্তরিক সূত্র দিয়ে করেও আপনি কি পাচ্ছেন? 2t cos থিটা পাচ্ছেন। এখন এই f আর w পরস্পর সমান, সুতরাং আপনি আলটিমেটলি কি লিখতেছেন একটু দেখেন তো। f ইকুয়ালস টু w, f ইকুয়ালস টু w, বা f মানেই তো 2t cos থিটা আর w মানেই তো mg। তাহলে আমরা এখানে t ইকুয়ালস টু পাবো mg বাই 2 cos থিটা। দেখেন ঘুরে ফিরে একই জিনিসে আসতেছে। তাহলে আপনি উপাংশ দিয়ে করেন আর সামান্তরিক সূত্র দিয়ে করেন, আপনার কিন্তু টান বলের যে ইকুয়েশন বলেন বা টান বলের মান বলেন একই আসবে। সো আশা করি জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে দেখেন এই যে সাম্য বলের সিনারিও থেকেও টান বল কিন্তু এখানে বের করা পসিবল। ওকে, আমরা এখন যে জায়গাটায় আসব সেটা হচ্ছে আমরা বল সমূহের যে প্রকারভেদ, মৌলিক বল সমূহের আলোচনা। সো অ্যাকচুয়ালি মৌলিক বল কি? মৌলিক বল হচ্ছে যে সকল বল অন্য কোনো বলের উপরে নির্ভরশীল না, বা যেসব বল মূল বা অকৃত্রিম, অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্যান্য বলে এসব বলের প্রকাশ ঘটে, তাদের মৌলিক বল বলে। তার মানে যে বলগুলি কারো উপরে নির্ভরশীল না। দুনিয়ার সকল বলকেই মৌলিক বলগুলি দ্বারা কোনো না কোনোভাবে ডিফাইন বা সংজ্ঞায়িত করা পসিবল। সো মৌলিকতা অনুসারে প্রকৃতিতে আমরা 4 ধরনের বল দেখি। অন্য যে কোনো ধরনের বলকেই 4টি বলের যে কোনো একটি বা একাধিক বল দ্বারা কি করা যায়? ব্যাখ্যা করা যায়। তাহলে এই 4টা যে মৌলিক বল আছে, 4টা মৌলিক বল কি কি? প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এবং দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা এই জিনিসগুলো কিন্তু 9-10এও আপনারা পড়ে আসছেন, জাস্ট একটু রিমাইন্ডার, রিভিউ। সো আমরা এখন মৌলিক বলগুলির ভূমিকাগুলো দেখব, যে নেচার বা প্রকৃতিতে মৌলিক বলগুলি আসলে কি টাইপের ভূমিকা পালন করে। 1 নম্বর পয়েন্টটাই দেখেন, সবল নিউক্লিয় বলের কারণে প্রোটন ও নিউট্রন একত্রে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে, এবং এই বলের বাহক কণিকা হলো মেসন এবং গ্লুয়ন। ইনফরমেশনগুলো মাথায় রাখেন, এমসিকিউ বা মেডিকেল
বা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইভেন বুয়েটের প্রিলিতেও কিন্তু কিছু এমসিকিউ থাকে। সো ইনফরমেশনগুলো জরুরি যে সবল নিউক্লিয় বলই আসলে একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ রাখতে ভূমিকা পালন করে। ওকে, 2 নম্বরে আসি, বিটা যে ক্ষয়, বিটা রশ্মি আসলে কি? ইলেকট্রনই। সো আমরা এই বিটা রশ্মি নিয়ে আরো ডিটেলস পড়ব হচ্ছে কোন চ্যাপ্টারে? পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যখন এই পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিদ্যা অধ্যায়টা পড়ব তখন অ্যাকচুয়ালি এইটার আরো ডিটেলস আমরা পড়ব। সো আপাতত আমরা জাস্ট মাথায় রাখি দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়, এই বলের বাহক কণিকা WZ বোসন। সো এখন আবার WZ বোসন কি সেটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, গুগল করে নিন। এবার আসেন তড়িৎ চৌম্বক বল, এইটার জন্য অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চারপাশে কি আছে? ইলেকট্রন আছে। সো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা যে আছে এদের মধ্যে কি একটা তড়িৎ বল কাজ করে না? ভিতরে নিউক্লিয়াসে আছে কি? প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, বাইরে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এখন তাহলে ইলেকট্রন কেন যে নিউক্লিয়াসের গায়ে আশ্রয় পড়ে না এই প্রশ্ন আবার করেন না, কারণ ওখানকার বিস্তারিত আলোচনাও আপনার পরমাণুর গঠনে হবে। এখন মাথায় রাখেন যে এই যে তড়িৎ আকর্ষণ বলটা এটা আসলে কেন্দ্রমুখী বল তৈরিতে ব্যয় হয়ে যায়। সো ওইটার ডিটেলস নেই, এখন আমরা টানাহেঁচড়া করতেছি না। মাথায় রাখি যে তড়িৎ চৌম্বক বলের কারণে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে। এই আবদ্ধ হওয়া মানে আবার মিশে যাওয়া না, এই আবদ্ধ হওয়া মানে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। সো বইয়ে যেভাবে বলা আছে আমি ল্যাঙ্গুয়েজটা ওইভাবে রাখছি। এই বলের বাহক কণিকাকে ফোটন। নেক্সট আসি। আচ্ছা এখানে একটু বলে দিই যে দেখেন আলো একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে আলো যদি তড়িৎ চৌম্বক তরঙ্গ হয়, আলোকে আমরা অ্যাকচুয়ালি ফোটন দ্বারা ডিফাইন করি। সো আমি হালকা জাস্ট একটু এক্সপ্লেন করে রাখতেছি যে আমার তড়িৎ চৌম্বক তরঙ্গ যেহেতু আলো, সো আলো ফোটনের প্যাকেট, সেখান থেকে আপনি মনে রাখেন এই বলের বাহক কণিকা ফোটন। এখন এই বলের বাহক কণিকা কেমনে ফোটন হইলো, কি হইলো না হইলো, এটা অ্যাকচুয়ালি আপনার এই মুহূর্তে আমাদের এইচএসসির আলোচনার বিষয়বস্তু না। 4 নম্বরে আসি, মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। দেখেন সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে। আমাদের যে গ্যালাক্সিটা, এই গ্যালাক্সিটা হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা যে তৈরি হলো, এই গ্যালাক্সিতে এতগুলা নক্ষত্র কিভাবে পরস্পরের সঙ্গে ইন্টারেক্ট করতেছে সেটা মহাকর্ষ বলের মাধ্যমে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, মহাকর্ষ বলের পাল্লা অ্যাকচুয়ালি অসীম। ওকে, এখন মৌলিক বলগুলোর তীব্রতা ও পাল্লার তুলনা আমরা এখন একটু দেখব যে মৌলিক বলগুলি আছে এদের কোনটার তীব্রতা কিরকম, পাল্লাটা কার কত, সেগুলো আমরা একটু দেখব। সো এইখানে দেখার আগে একটু আমরা মাথায় রাখি প্রফেসর আব্দুস সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো এই তিনজন বিজ্ঞানী দীর্ঘদিন গবেষণা করে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন, যা সালাম ওয়াইনবার্গের তত্ত্ব নামে পরিচিত। আমরা এই তত্ত্বে যাব না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে 4টা মৌলিক বলের মধ্যে একটু তুলনা করব। সো আমি একটু জাস্ট চার্ট আকারে জিনিসটাকে তৈরি করে দিব। 4টা মৌলিক বল যেহেতু, থাকুক, আমি জাস্ট মোটামুটি 4টা ভাগে ভাগ করে দিলাম বোর্ডটাকে। সো 4টা মৌলিক বল, প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল,
সবশেষটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে মহাকর্ষ বলের সক্রিয়তাকে যদি আমরা 1 বলি, যে মহাকর্ষ বলটা 1 গুণ, তাহলে আপেক্ষিক সক্রিয়তা বলে মহাকর্ষ বলটা যদি 1 হয়, দুর্বল নিউক্লিয় বলটা 10 পাওয়ার 25 বা 26, এক এক বই আসলে এক এক ডেটা দেওয়া আছে, 10 পাওয়ার 25 বা 26, কোথাও কোথাও 24ও আছে। তড়িৎ চৌম্বক বলটা হচ্ছে 10 পাওয়ার 36, এখানেও ভিন্নতা দেখবেন। সবল নিউক্লিয় বল 10 পাওয়ার 38। আমি সাধারণত 9-10 বইগুলো ফলো করি। সো 9-10 যেহেতু বোর্ডের বই আছে, বোর্ডের বই আপনারা একটু খুললে 9-10 বইয়ে দেখবেন তড়িৎ চৌম্বক বলটা হচ্ছে 10 পাওয়ার 36 গুণ, সবল নিউক্লিয় বল হচ্ছে 10 পাওয়ার 38। সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বল থেকে 100 গুণ শক্তিশালী। আর দুর্বল নিউক্লিয় বল 9-10 বইয়ে লেখা আছে তড়িৎ চৌম্বক বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ কম শক্তিশালী। তাহলে ট্রিলিয়ন গুণ হলে 10 পাওয়ার 12, এখানে এই যে দেখেন 10 পাওয়ার 11 আমি লিখছি অ্যাকচুয়ালি। সো 10 পাওয়ার 24ও হতে পারে। এটা একটু হচ্ছে আপনি যে বইটা ফলো করেন সেই বই অনুযায়ী লিখবেন, সমস্যা নেই। এবার আসেন মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, পাল্লা অসীম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10 পাওয়ার -18 মিটার। তড়িৎ চৌম্বক বলের পাল্লা অসীম, সবল নিউক্লিয় বলের পাল্লা 10 পাওয়ার -15 মিটার। সো এটা হচ্ছে আমাদের পাল্লা। ওকে, আসেন এরপর আমরা যদি খেয়াল করি মহাকর্ষ বল এটা একটা আকর্ষণধর্মী বল। দুর্বল নিউক্লিয় বল আকর্ষণধর্মী বল। একমাত্র তড়িৎ চৌম্বক বল যেটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণধর্মী বল, দুটোই হতে পারে। আর সবল নিউক্লিয় বল হচ্ছে আকর্ষণধর্মী বল। সো এই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা লিখে দিই, এটা কি পাল্লা, এটা পাল্লা, এটা হচ্ছে পাল্লা। সো এটা হচ্ছে মৌলিক বলগুলির তীব্রতা এবং পাল্লার তুলনা। ঠিক আছে, তাহলে আমাদের মৌলিক বলের আলোচনা এই পর্যন্তই শেষ।